ভারতের অভ্যন্তরে বিএসএফের ক্ষমতা বাড়ানোয় পশ্চিমবঙ্গে রাজ্য কেন্দ্র দ্বন্দ্ব চরমে, ক্ষুব্ধ মমতা। গরু পাচারে জড়িত তৃণমূল সিন্ডিকেট, অভিযোগ দিলীপ ঘোষের। আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র আপত্তির পরও পশ্চিম তীরে ফের বসতি নির্মাণের উদ্যোগ ইসরায়েলের, প্রতিহতের ঘোষণা ফিলিস্তিনের, যুক্তরাষ্ট্রের উদ্বেগ। শক্তিশালী ঝড়ের প্রভাবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আকস্মিক বন্যা, ওয়াশিংটনে গাছ উপড়ে 2 জনের মৃত্যু, বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েক লাখ মানুষ। এবং এবার ডেল্টার চেয়েও অতি সংক্রামক করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত ভারতে। এ পর্যন্ত আক্রান্ত 7, চীনে ফের বাড়ছে সংক্রমণ, স্থগিত বেইজিং ম্যারাথন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে এমন সিদ্ধান্তের জন্য বিজেপি সরকারের তীব্র সমালোচনাও করেন তিনি। সম্প্রতি সীমান্ত সুরক্ষার বিষয়টিকে সামনে এনে চলতি মাসের 15 তারিখ পশ্চিমবঙ্গ, আসাম এবং পাঞ্জাব সীমান্তে বিএসএফের কার্যক্ষেত্র বাড়ানো হয়। এখন থেকে 15 কিলোমিটারের পরিবর্তে সীমান্তের 50 কিলোমিটার এলাকায় নিজেদের কার্যক্রম পরিচালনা করতে পারবেন তারা। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারত বাংলাদেশ সীমান্তের পরিমাণ প্রায় 4500 বর্গ কিলোমিটার। এর মধ্যে 1000 বর্গ কিলোমিটার এলাকা পানির নিচে হলেও বাকি সীমান্তের প্রায় 80%ই কাঁটাতারের বেড়া। যদিও এরই মধ্যে 1000 কিলোমিটার এলাকায় এখনো পর্যন্ত কোনো ধরনের বেড়া দেয়নি পশ্চিমবঙ্গ সরকার। এছাড়াও 2 দেশের সীমান্তে বড় সমস্যা হচ্ছে মাদক ও অস্ত্র পাচার। আগের তুলনায় মানব পাচার কিছুটা কমলেও পুরোপুরি বন্ধ হয়নি গরু পাচার। এ নিয়ে বরাবরই পাল্টাপাল্টি দোষারোপ করে আসছে প্রতিবেশী 2 দেশ। ঠিক এমন বাস্তবতায় অভ্যন্তরীণ নিরাপত্তা বাড়াতে চলতি মাসের 15 তারিখ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কার্যক্ষমতা আরও বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। এতদিন পশ্চিমবঙ্গ, আসাম এবং পাকিস্তান লাগোয়া পাঞ্জাব সীমান্তের 15 কিলোমিটার এলাকার মধ্যে নিজেদের কার্যক্রম পরিচালনা করে থাকলেও এখন থেকে সীমান্তের অভ্যন্তরে 50 কিলোমিটার এলাকায় নিজেদের কার্যক্রম পরিচালনা করতে পারবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ। চালাতে পারবে গ্রেপ্তার ও তল্লাশি অভিযানও। কেন্দ্রীয় সরকারের এমন সিদ্ধান্তে এরপরই শুরু হয়েছে রাজ্য কেন্দ্র সংঘাত। 3 দিনের সফরে উত্তরবঙ্গ গিয়ে রোববার রাতে বিজেপি সরকারকে তুলোধুনো করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সীমান্তের মাদক, গরু পাচার সহ সব ধরনের অমূলক কাজের পেছনে তৃণমূলের সিন্ডিকেট রয়েছে বলেই পাল্টা অভিযোগ তুলেছেন বিজেপির শীর্ষ নেতা দিলীপ ঘোষও। বিএসএফ এর হাতে ছিল 15 কিলোমিটার, এখন বলছে 50 কিলোমিটার পর্যন্ত ওনারা ঘুরে বেড়াতে পারবেন। মানেটা কি? লোক মারলেও তো কোনো হিসেব দেয় না। আমি বিএসএফকে রেসপেক্ট করি, আমি কোনো এজেন্সির বিরুদ্ধে বলছি না, কিন্তু যে পলিটিক্যাল লোকেরা এইসব সিদ্ধান্ত নিচ্ছেন দাঙ্গাকে উস্কানি দেওয়ার জন্য আর বর্ডারে ঝগড়া লাগানোর জন্য, আমাদের অঞ্চল ভালো আছে। সবচেয়ে বেশি উত্তেজনা প্রবণ হচ্ছে বাংলাদেশ বাংলা বর্ডার, 2219 কিলোমিটার। দিদিমণি 1000 কিলোমিটার এখন তার কাঁটা দিতে দেননি, জমি দিচ্ছেন না, কারণ তার ভাইদের ব্যবসা নষ্ট হয়ে যাবে। গরু পাচার, সোনা পাচার, স্মাগলিংয়ে সব নেতারা যুক্ত আছেন, পুলিশ যুক্ত আছে। সেখানকার স্থানীয় মানুষরা বর্ডারের, তাদের জীবন নষ্টগত হয়ে যাচ্ছে এই চোরাচালানের জন্য, তারাও চাইছেন। চলতি বছরের বিধানসভা নির্বাচনে মমতার দলের কাছে বড় ধাক্কা খায় গেরুয়া শিবির। এরপর থেকেই রাজ্য আর কেন্দ্রের মধ্যে নানা ইস্যুতে শুরু হয় সংঘাত। বিশেষ করে 2024 সালে মোদি বিরোধী মুখ হিসেবে মমতার নাম উঠে আসায় এই সংঘাত আরও ভয়াবহ আকার ধারণ করেছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। মানবাধিকার সংগঠন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র সমালোচনার মধ্যেই পশ্চিম তীরে আবারও বসতি নির্মাণের ঘোষণা দিয়েছে ইসরায়েল। তেল আবিব বলেছে শিগগিরই 1300টি বাড়ি নির্মাণের কাজ শুরু করবে তারা। ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে ফিলিস্তিন বলছে এ ধরনের উদ্যোগ নেওয়া হলে আবারও সহিংসতা ছড়িয়ে পড়বে। ইসরায়েলের বাড়ি নির্মাণে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র।
ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের তীব্র আন্দোলনের মধ্যেই নতুন ঘোষণা দিল তেল আবিব। অধিকৃত পশ্চিম তীরে নতুন করে 1300 বাড়ি নির্মাণের ঘোষণা দিয়েছে ইসরায়েলের গৃহায়ণ মন্ত্রী জিফ এলকিন। বসতি নির্মাণের জন্য শিগগিরই টেন্ডার ছাড়া হবে বলেও জানান তিনি। তেল আবিব বলছে, পশ্চিম তীরের জর্ডান সীমান্তে নির্মিত এসব বাড়িতে 2000-এর বেশি ইহুদি বসবাসের সুযোগ পাবেন। ইসরায়েলের এমন উদ্যোগের তীব্র নিন্দা জানিয়েছে জর্ডান। রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ফিলিস্তিনি ভূমি দখল করে বসতি নির্মাণ আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। এ ধরনের তৎপরতা বন্ধ না হলে অঞ্চলটিতে শান্তি প্রতিষ্ঠা হবে না। অন্যদিকে ইসরায়েলি আগ্রাসন প্রতিহতের ঘোষণা দিয়েছে ফিলিস্তিন। যে কোনো মূল্যে ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শতেয়া। ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব ও বসতি নির্মাণের তীব্র আপত্তি জানিয়ে আসছে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও আন্তর্জাতিক সম্প্রদায়। এমনকি যুক্তরাষ্ট্র ইসরায়েলের নতুন বসতি নির্মাণের গভীর উদ্বেগ জানিয়েছে। তবে তাতে পাত্তা দিচ্ছে না নাফতালি বেনেট প্রশাসন। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ক্ষমতা বাড়ানো নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যে কেন্দ্রীয় দ্বন্দ্ব চরমে। এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য, সরাসরি যাব তার কাছে। সুব্রত। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। ইমদাদ, সমস্যাটা কিন্তু পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গের দিক থেকে আসছে, কারণ আপনি জানেন যে দুটো রাজ্য অবিজেপি শাসিত রাজ্য। পাঞ্জাবে কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের শাসন চলছে। ফলত সে কারণেই কিন্তু তৃণমূল কংগ্রেস বা পাঞ্জাব যে কংগ্রেস সরকারের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। আপনি জানেন যে পাঞ্জাবের সঙ্গে পাকিস্তানের সীমান্ত রয়েছে, আর পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে। আসাম বিজেপি শাসিত রাজ্য, সে কারণে আসামের ক্ষেত্রে কিন্তু কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যা প্রতিক্রিয়া হয়েছে পাঞ্জাবের পক্ষ থেকে এসেছে এবং পশ্চিমবঙ্গের পক্ষ থেকে এসেছে। আপনি জানেন যে 4 দিনের উত্তরবঙ্গ সফরে এই প্রথমবার, তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হয়, এই প্রথমবার উত্তরবঙ্গ সফর করছেন। এখান থেকে তিনি গোয়াতে যাবেন আগামী 28শে অক্টোবর। গতকাল রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজয় সম্মেলন থেকে পুরোপুরি বলেছেন যে যুক্তরাষ্ট্রীয় যে কাঠামো, সেই কাঠামো ভেঙে রাজনীতি করার চেষ্টা করছে কেন্দ্রীয় বিজেপি সরকার। আপনি জানেন যে বিএসএফ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রয়েছে এবং যেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে চলতি মাসের 15 তারিখে, সেখানে বলা হয়েছে যে সীমান্তের ভারতে বাংলাদেশ সীমান্ত এবং ভারত পাকিস্তান সীমান্তের 3টি রাজ্যে এখন থেকে 15 কিলোমিটারের বাইরে বিএসএফ আরো 35 কিলোমিটার ভেতরে ঢুকে, অর্থাৎ আগের 15 কিলোমিটার সহ আরো 35 কিলোমিটার, মোট 50 কিলোমিটার টেরিটোরিয়ার মধ্যে বিএসএফ এর যে মানে আইনি কার্যক্রম, ধরপাকড়, গ্রেপ্তার, তল্লাশি, অভিযান, মামলা করা, এই সবই কিন্তু বিএসএফ করতে পারবে। এর আগে ভারত বাংলাদেশ সীমান্তের অথবা পাঞ্জাব সীমান্তের অথবা আসাম বাংলাদেশ সীমান্তের ক্ষেত্রে বিএসএফ তাদের অভ্যন্তরে মানে নোম্যান্স ল্যান্ড থেকে ভারতের দিকে 15 কিলোমিটার পর্যন্ত কিন্তু তাদের অভিযান, মামলা, তল্লাশি এবং ধরপাকড় এবং যে কোনো আইনি যে ব্যবস্থা প্রক্রিয়া সেটি চালাতে পারত, এবং সেটি কিন্তু এখন আরো বেড়ে 35 কিলোমিটার অর্থাৎ 50 কিলোমিটার ভেতরে এসে কিন্তু বিএসএফ তাদের আইনি তৎপরতা চালাতে পারবে। আর এখানেই তৃণমূল কংগ্রেস বা পাঞ্জাবের কংগ্রেসের পক্ষ থেকে আপত্তি তোলা হয়েছে, কারণ আপনি জানেন যে রাজ্যের যে আইন শৃঙ্খলা ভার বা সেটি রাজ্য সরকারের, পুরোপুরি রাজ্য সরকারের অধীনে, সেখানে কেন্দ্রীয় সরকারের কোনো ভূমিকা থাকে না। আইনি যে কোনো তৎপরতায় রাজ্য সরকারের, রাজ্য পুলিশ এবং রাজ্য গোয়েন্দাদের অনুমতি সাপেক্ষে কেন্দ্রীয় পুলিশ সেখানে প্রবেশ করতে পারে। একেবারে সিবিআই এর ক্ষেত্রেও তাই, রাজ্য সরকারের অনুমতি দিয়েই তারা কিন্তু যে কোনো সময় যে কোনো অভিযান পরিচালনা করে। বিএসএফ এই ক্ষমতা বৃদ্ধির কারণে কি হবে, ভারত বাংলাদেশ বা যে কোনো সীমান্তের যে চোরাচালান বা সীমান্ত সন্ত্রাস অথবা সীমান্তের যে আইন বিরোধী কার্যক্রম, সেই কার্যক্রমে আরো ভেতরের দিকে বিএসএফ ইন্টারফেয়ার করতে পারবে। অর্থাৎ থানা পুলিশ যেখানে রয়েছে, রাজ্য পুলিশ যেখানে রয়েছে, সেই রাজ্য পুলিশের অধীনে থাকা এলাকাগুলো, সীমান্তের এলাকাগুলো, যদি আমি পেট্রাপোল সীমান্ত দিয়ে কথা বলি, তাহলে প্রায় বারাসাত পর্যন্ত 60 কিলোমিটার, প্রায় অশোকনগর এবং প্রায় অনেকটাই ভেতরে একটি বড় লোকসভা কেন্দ্রের প্রায় 15টা বিধানসভা এলাকা কিন্তু বিএসএফ এর আওতায় আসবে। অর্থাৎ থানা পুলিশের বাইরে কেন্দ্রীয় সরকারের বিএসএফ কিন্তু তারা ইন্টারফেয়ার করতে পারবে, এবং সেক্ষেত্রেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি যে এই যে রাজ্যের যে আইন শৃঙ্খলা বাহিনী বা ব্যবস্থার যে সংবিধানের যে তাদের যে ক্ষমতা, যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে যে তারা যে সংবিধানের যে সংরক্ষণ করেন, সেটি কোথাও ব্যাহত করছে, এবং সেইটি নিয়ে বিএসএফ কে ব্যবহার করে আসলে কেন্দ্রের বিজেপি সরকার রাজনীতি করছে। আপনি জানেন যে
এবার চলতি বছরের যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বলা ভালো তৃণমূল কংগ্রেসের কাছে আশানুরূপ ফল করতে পারেনি। যদিও বিজেপি দাবি করছে যে তারা এর আগে 3টি আসনে পেয়েছে এবং তারপরে 77টি বিধানসভা আসনে তাদের নিজেদের প্রার্থী জয় পাইয়ে নিয়ে আসতে পেরেছেন, সুতরাং তাদের উত্তরণ হয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজনৈতিক যে প্রতিশোধ সেটি কিন্তু নানাভাবেই নিতে চেষ্টা করেছেন এবং উল্টো তৃণমূল কংগ্রেসও নানা রকম রাজনৈতিকভাবে বিজেপির কাছে প্রেসার গেম তৈরি করছে। আপনি জানেন যে আগামী 2024 সালে যে ভারতের জাতীয় নির্বাচন, লোকসভা নির্বাচন, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মোদী বিরোধী মুখ হিসাবে উঠে আসবে বলেই কিন্তু রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে। এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো পর্যন্ত 3টি রাজ্যে রাজনৈতিক কার্যক্রম শুরু করেছে এবং আগামী কয়েক মাসের মধ্যে তারা উত্তরপ্রদেশ সহ আরো 5টি রাজ্যে রাজনৈতিক কার্যক্রম শুরু করবে। সুতরাং সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূলের চরম বিরোধী হিসাবে বিজেপি উঠে আসছে এবং সেটারই কিন্তু বহিঃপ্রকাশ এই বিএসএফ ইস্যুতে তৃণমূল এবং বিজেপির মধ্যে রাজনৈতিক চাপানোতর। তো ইমদাদ, এই ছিল আমার কাছে বিএসএফ এর ক্ষমতা বৃদ্ধিতে কেন্দ্রে বিজেপি সরকারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে তীব্র বিষোদাগার আমার কাছে থাকা সে সংক্রান্ত সবশেষ। ইমদাদ, কলকাতা থেকে সহকর্মী সুব্রত আচার্য। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় দীর্ঘ 20 মাস পর মক্কার হারেম শরীফ এবং মদিনায় মসজিদে নববী থেকে সরানো হলো থার্মাল ক্যামেরা। করোনা মহামারীর প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পরই বসানো হয় এসব থার্মাল ক্যামেরা। মুসল্লিদের শরীরের তাপমাত্রা সার্বক্ষণিক মাপার জন্য মক্কার হারাম শরীফ ও মদিনার মসজিদে নববীর মূল গেটগুলোতে বসানো হয়েছিল মেশিনগুলো। আরিফুর রহমানের রিপোর্টে বিস্তারিত। করোনা মহামারীর শুরু থেকেই কঠোর অবস্থানে ছিল সৌদি আরব। সীমান্ত বন্ধের পাশাপাশি বিদেশিদের জন্য স্থগিত রাখা হয় ওমরা পালনও। সংক্রমণ নিয়ন্ত্রণে আসার সঙ্গে সঙ্গে স্বাভাবিক হতে শুরু করেছে সবকিছু। মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে সামাজিক দূরত্ব তুলে নেওয়ার পর এবার মূল গেটগুলো থেকে সরিয়ে নেওয়া হলো থার্মাল স্ক্যানার মেশিন। মুসল্লিদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ ও তাপমাত্রা পর্যবেক্ষণের জন্য বসানো হয়েছিল বিশেষ প্রযুক্তি সম্পন্ন এ থার্মাল ক্যামেরা। এখন থেকে মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীতে ঢুকতে থার্মাল ক্যামেরার তাপমাত্রা পরীক্ষা করতে হবে না। এর আগে গত সপ্তাহ থেকে সামাজিক দূরত্ব তুলে নেওয়ার পর কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করছেন মুসল্লিরা। এছাড়া উন্মুক্ত এলাকায় মাস্ক পরার বাধ্যবাধকতাও তুলে নেওয়া হয়েছে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়েও অতি সংক্রামক আরও একটি নতুন ধরন শনাক্ত হয়েছে ভারতে। এরই মধ্যে নতুন এই ভ্যারিয়েন্টে আক্রান্ত 7 জনকে শনাক্ত করা হয়েছে দেশটিতে। এদিকে করোনার উৎপত্তি স্থল চীনেও ডেল্টার প্রভাবে ভয়াবহ কোভিড পরিস্থিতির আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এই কারণে এরই মধ্যে স্থগিত করা হয়েছে বেইজিং ম্যারাথন। করোনার একের পর এক ভ্যারিয়েন্টে কুপোকাত পুরো বিশ্ব। সর্বশেষ ডেল্টা ভ্যারিয়েন্টের ভয়াবহতা কাঁদিয়েছে সবাইকে। এবার আরও উদ্বেগের খবর দিল ভারত। ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়েও অতি সংক্রামক আরও একটি নতুন ধরন শনাক্ত হয়েছে দেশটিতে। নতুন এই ভ্যারিয়েন্টের নাম AY4.2। ভারতের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র এনডিসি জানায় এরই মধ্যে মধ্যপ্রদেশের নতুন ভ্যারিয়েন্ট সংক্রমিত 7 জনকে শনাক্ত করা হয়েছে। এছাড়া মহারাষ্ট্রের 1% নমুনাতে এই সংক্রমণ শনাক্ত হয়েছে। নতুন এই ধরনটি ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়েও দ্রুত মানুষের মাঝে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। তারা জানান নতুন এই ধরনটি নিয়ে গবেষণা চলছে। এদিকে করোনার উৎপত্তি স্থল চীনেও আবারও ছড়িয়ে পড়ছে ডেল্টা ভ্যারিয়েন্ট। এর প্রভাবে ফের ভয়াবহ কোভিডের পরিস্থিতির আশঙ্কা করছেন বিশ্লেষকরা। নতুন করে 11টি প্রদেশে ছড়িয়ে পড়েছে কোভিড। এর কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বেইজিং ম্যারাথন। যদিও দেশটির 75% মানুষ করোনার পূর্ণ ডোজ টিকা নিয়েছেন। এছাড়া গোটা ইউরোপে করোনা পরিস্থিতি উন্নতি হলেও উল্টো পথে হাঁটছে রাশিয়া। আবারও সেখানে বাড়তে শুরু করেছে করোনার দাপট। 24 ঘন্টায় নতুন করে 1000-এরও বেশি মানুষ সংক্রমিত হয়েছে দেশটিতে। আগামী নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত নতুন করে লকডাউনের ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। জিনিয়া শেখ, সময় সংবাদ। সম্প্রতি আফ্রিকায় করোনা সংক্রমণ বাড়তে শুরু করলেও টিকাদানে বিশ্বের সবচেয়ে পিছিয়ে রয়েছে এই মহাদেশটি। টিকার জন্য যুক্তরাষ্ট্র সহ ধনী দেশগুলোর ওপর নির্ভরতা থেকে বেরিয়ে আসতে
উদ্যোগ নিয়েছে দক্ষিণ আফ্রিকা। নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে মডার্নার টিকা উৎপাদন করে ভ্যাকসিন সংকট কাটাতে কাজ শুরু করেছেন সেখানকার একদল গবেষক। গোটা আফ্রিকা মহাদেশের গায়ে লেগেছে করোনার তৃতীয় ঢেউয়ের ধাক্কা, কিন্তু এখন পর্যন্ত টিকা নিতে পেরেছেন মোট জনসংখ্যার মাত্র 1%। এক ডোজ পেয়েছেন মাত্র 2.5% মানুষ। অথচ ইউরোপের অর্ধেক মানুষ এরই মধ্যে অন্তত প্রথম ডোজ টিকা নিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্র সহ উন্নত রাষ্ট্রের নেতারা বারবার দরিদ্র দেশগুলোর কাছে টিকা পৌঁছে দেওয়ার আশ্বাস দিলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি। বিশ্বব্যাপী টিকার অসম বন্টনের কারণে এবার নিজেরাই মডার্নার টিকা উৎপাদনের উদ্যোগ নিয়েছে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান আফ্রিজেনের একদল গবেষক। উদ্দেশ্য নিজস্ব কারখানায় দেশীয় প্রযুক্তি ব্যবহার করে টিকা সংকট দূর করা, পাশাপাশি আফ্রিকা সহ অন্যান্য দরিদ্র দেশগুলোতেও টিকা পৌঁছে দেয়া। আমরা আফ্রিকাতে বিদ্যমান টিকা সংকট দূর করতে চাই। এজন্য আমাদের এমন ভ্যাকসিন তৈরি করতে হবে যা এদেশের জন্য উপযোগী, যা এখানকার প্রত্যন্ত অঞ্চলে সরবরাহ করা সম্ভব হবে। আমরা দুটি কারণে মডার্নার টিকা উৎপাদনের উদ্যোগ নিয়েছি। প্রথমত, এটি উৎপাদনের প্রাথমিক তথ্য উপাত্ত আমাদের কাছে আছে, যা নিয়ে আরও গবেষণা করে আমরা ইতিবাচক ফল এনে দেওয়ার চেষ্টা করব। আর দ্বিতীয়ত, এটি কম তাপমাত্রায় সংরক্ষণ করা সম্ভব হবে। এদিকে 2040 সালের মধ্যে করোনা সহ অন্য সব টিকার চাহিদা মেটাতে অভ্যন্তরীণভাবে উৎপাদনের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে আফ্রিকান ইউনিয়ন। শায়লা রহমান, ইমা, সময় সংবাদ। দেশের খবর জানাবো। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুলশানে ব্রিফ করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি প্রথমে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে চাই যে আমরা 4টার কথা বলে এখন প্রায় আধা ঘন্টা দেরি হয়েছে। সাধারণত এটা আমরা করি না, কিন্তু আজকে বিশেষ প্রেক্ষিতে আপনার যিনি আমাদের প্রধান ব্যক্তি আজকে আপনাদের সামনে কথা বলবেন, তার আসতে হাসপাতাল থেকে আসতে দেরি হওয়াতে আমাদের এই দেরিটা হয়েছে। আমরা আপনাদেরকে আজকে সমস্যাটা কি বুঝছি না। আপনারা ইতিমধ্যেই অনেকেই অবগত হয়েছেন যে আমরা আজকে আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, তার স্বাস্থ্যগত যে বিষয় আছে, যে বিষয়ে ইতিমধ্যেই আপনারা অনেকেই ফোন করেছেন, সেটার সম্পর্কে পরিষ্কার, সঠিক, স্বচ্ছ ধারণা দেওয়ার জন্যই আজকের আমাদের এই প্রেস কনফারেন্স। আমি শুধু এইটুকু বলতে চাই যে আপনারা নিশ্চিত থাকুন যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন একদম সুস্থ আছেন। কিছুক্ষণ আগেই তার সঙ্গে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় কথা বলেছেন, তার ভাই কথা বলেছেন, এবং আমাদের যিনি ডাক্তার সাহেব, যিনি দুইজন যারা ছিলেন আপনার প্রসিডিউরের সময়, তারা দুজনই আমার দুই পাশে উপস্থিত করছেন। তারা আপনার নিশ্চিত করেছেন যে তিনি অত্যন্ত সুস্থ আছেন, এখন ভালো আছেন, অ্যান্ড শি ইজ আউট অফ এভরিথিং, অর্থাৎ কোনো রকম আপনার বিপদের কোনো সম্ভাবনাই নেই বলে তারা মনে করেন। আমি এখন ডক্টর জাহিদকে এই বিষয়ে কথা বলার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম। সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জানেন আমাদের মাননীয় মহাসচিব কিছুক্ষণ আগে আপনাদেরকে ব্রিফ করেছেন। বাংলাদেশের 3 দিন পরে সাবেক প্রধানমন্ত্রী, আমাদের জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ কারাবন্দী অবস্থায় অসুস্থতার মধ্যে দিন যাপন করছিলেন, এবং গত এপ্রিল, মে এবং জুন মাসে পোস্ট কোভিড নিয়ে উনি এভার কেয়ার হসপিটালে দীর্ঘদিন প্রায় 58 দিন ভর্তি ছিলেন। থাকার পর যখন উনি 19শে জুন বাসায় ফেরত আসেন, তার পরবর্তীতে ওনার স্বাস্থ্য পরীক্ষার জন্য নির্দেশনা ছিল মেডিকেল বোর্ডের, এবং নির্দেশনা ছিল দেশের বাইরে নিয়ে ওনার সুচিকিৎসা সুনিশ্চিত করা। সেই পরিপ্রেক্ষিতে পরিবারের পক্ষ থেকে গত আগস্ট মাসেও সরকারের কাছে আবেদন জানানো হয়েছিল যে ওনার সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য, দেশের বাইরে নেওয়ার জন্য, ওনার প্রশাসনিক আদেশে ওনার মুক্তি দিয়ে ওনাকে বিদেশে নেওয়ার জন্য জামিন দিয়ে, কিন্তু সেটি আজ পর্যন্ত হয়নি। তারপরে
উনি গত কিছুদিন যাবৎ অল্প অল্প একটু জ্বরে ভুগছিলেন এবং সেই জন্যই মেডিকেল বোর্ডের সদস্যরা ওনাকে পরামর্শ দিয়েছিলেন যে ওনাকে এভার কেয়ার হসপিটালে আবার পুনরায় পরীক্ষা করার, বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করার জন্য। যদিও বাসায় কিছু পরীক্ষা করা হচ্ছিল, কিন্তু বাসায় আপনারা জানেন সব পরীক্ষা করা সম্ভব নয়। সেজন্যই গত 12 অক্টোবর ওনাকে এভার কেয়ার হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং পরীক্ষা চলাকালীন সময়ে ওই দিন বিকেলেই যখন পরীক্ষায় ডাক্তার সাহেবরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর অনুভব করলেন ওনার 2 একদিন হসপিটালে থেকে সব পরীক্ষাগুলো কমপ্লিট করা প্রয়োজন। সেই পরিপ্রেক্ষিতেই ওনার বিভিন্ন ধরনের টেস্ট যেগুলো মেডিকেল বোর্ড মনে করেছে করা প্রয়োজন এই বয়সে এবং ওনার রোগের যে সমস্ত কমপ্লেইন সব কিছুর বিবেচনা রেখে সে সমস্ত পরীক্ষা করার পর ওনারা যখন দেখলেন যে না, ওনার একটা ছোট একটা বায়োপসি করা প্রয়োজন, কারণ ছোট্ট একটা লাম্প আছে এক জায়গায়, এবং যেহেতু লাম্প আছে সেই জন্য লাম্পের জন্য ওটার নেচার অফ অরিজিন জানতে হলে তাহলে বায়োপসি করা প্রয়োজন, এবং বায়োপসি তো এইভাবে করা যায় না। সেই জন্যই আজকে আপনারা যেটা বিভিন্নভাবে হয়তো বিভিন্নজন যেটা জেনেছেন, অ্যাকচুয়ালি আজকে ওনার সেই ছোট্ট বায়োপসি যেটি সেটি অপারেশন থিয়েটারে নিয়ে সেটি করা হয়েছে এবং করার পরিপ্রেক্ষিতে সেই বায়োপসির আপনি জানেন রেজাল্ট পেতে সময় লাগে, এবং এটা শুধু খালি বায়োপসি করলেই হবে না, এটার হিস্টোলজিক্যালি করলেই হবে না, এটা যে জেনেটিক স্টাডি সেটাও করার প্রয়োজন রয়েছে। অর্থাৎ দেশে বিদেশে এবং সব স্টাডি আবার বাংলাদেশে করা যায়ও না, হিস্টোকেমিস্ট্রিও পুরোটা করা যায় না। কাজে সেই জন্যই এই বায়োপসি করার জন্যই ওনাকে আজকে অতীতে নেওয়া হয়েছে, যেটি নিয়ে আমাদের সবারই জানার আগ্রহ রয়েছে বা উৎকণ্ঠা রয়েছে। এবং তারই পরিপ্রেক্ষিতে বায়োপসি পরবর্তীতে মহাসচিব মহোদয় যেমন বলেছেন উনি সুস্থ আছেন। উনি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সাথে উনি অ্যাটলিস্ট ওনার শুভেচ্ছা বিনিময় করতে পেরেছেন আফটার অপারেশন, উনি খোঁজ নিতে পেরেছেন। ওনার ছোট ভাই শামীম ইস্কান্দার সাহেব এবং জনাব আরাফাত রহমান কোকর, মিসেস সৈয়দা শামিলা চৌধুরীর সাথে উনি কথা বলেছেন, এবং পরবর্তীতে আমরা ওনার সমস্ত ভাইটালস অর্থাৎ সমস্ত মানে প্যারামিটার্সগুলো স্টেবল আছে এই মুহূর্তে, এবং উনি সার্জিক্যাল আইসিইউতে উনি চিকিৎসাধীন আছেন, এবং ওনার সমস্ত চিকিৎসার যে দীর্ঘমেয়াদী চিকিৎসা এটা কিন্তু একটি সূচনা। বায়োপসি মানে হচ্ছে চিকিৎসা না, বায়োপসি হচ্ছে একটা ডায়াগনস্টিক প্রসেসের একটা পার্ট, এবং এই প্রসেসটার পরবর্তী চিকিৎসা কি হবে সেই পরীক্ষার উপর বেস করে পরবর্তী চিকিৎসা ওনার নির্ধারিত হবে এবং রেজাল্টের উপর বেস করে, এবং সেই অনুযায়ী এইটা আপনারা জানেন এরকম প্রায় শি ইজ রানিং 76 এই বয়সে, এবং ওনার অন্যান্য যে পূর্বের যে সকল জটিলতা প্রত্যেকটা যেহেতু আছে সেগুলো মাথায় রেখেই ওনার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য একটা ডেডিকেটেড ডেভেলপ সেন্টারে ওনার সুচিকিৎসার প্রয়োজন রয়েছে বলে ওইখানের যে মেডিকেল বোর্ড তারা রেজাল্ট পরবর্তীতে ওপিনিয়ন দেওয়ার আগেই প্রাইমারিলি তারা অলরেডি তারা সেই ওপিনিয়ন দিয়েওছে, এবং সেই অনুযায়ী আপনারা সবাই দোয়া করবেন যে উনি আজকে যে অবস্থায় আছেন ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে উনি দোয়াও চেয়েছেন যাতে উনি অতি দ্রুত সুস্থ এবং দেশের বাইরে ওনার সুচিকিৎসা নিশ্চিত করা যায় সেই ব্যাপারেও আপনারা আপনাদের যথাযথ ভূমিকা পালন করবেন। ধন্যবাদ। না, এটা তো আপনি এরকম ভাবে কথা বলেন কেন? আমি বলেছি একটা লাম্প সেটা বায়োপসি করার জন্য ওটিতে নেওয়া হয়েছে, করা হয়েছে, বাট দিস মাচ নো, দিস ইজ দি পেশেন্টস রাইটস এন্ড প্রিভিলেজ। কোথায় লাম্প আছে? লাম্প মানে একটা ছোট চাকা, যদি বলেন লাম্প LUMP, লাম্প শব্দের অর্থ হচ্ছে ছোট চাকা। ইট ইজ নিয়ারলি 1.2 সেন্টিমিটার ইন সাইজ, ইট ইজ লেস দেন এ স্মল। আমি আপনাদের একটা এথিক্সের কথা বলি, একটা এথিক্স অ্যান্ড একটা আপনার প্রত্যেকটা পেশেন্টের তার প্রাইভেসি বলে কিন্তু এটা আপনার লিগালাইজড, ইউ জাস্ট কান্ট সে এনিথিং যে কোথায় কি হয়েছে না হয়েছে, ওইটি যেটুকু বলা হয়েছে এই পর্যন্তই আমরা বলেছি। আমরা ইউ প্লিজ এটাকে আপনারা দেখবেন, কারণ এটা একটা মোরাল ব্যাপার আছে, একটা এথিক্সের ব্যাপার আছে। আমরা আশা করি যে আপনারা সেই জায়গাটাতে আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। অবশ্যই আরো একটা বিষয়, সেটা হচ্ছে যে মূল সমস্যা কিডনি, ফুসফুস, লিভার আর যে এক পাশ অবশ হয়ে যাওয়া, এই সমস্যাগুলো যে সমাধান সেটা দেশে হচ্ছে না, সেগুলো এখন কি অবস্থায় আছে? এটা তো উনিও বলেছেন, আমিও আপনাদেরকে বলি এই কথাটা, আমরাই বলতে চাই এই কথাটা যে বহুবার প্রত্যেকবার সবসময়
ডাক্তার সাহেবরা বারবারই বলে এসছেন, তার বোর্ড বলে এসছেন যে তার যে মাল্টিডিসিপ্লিনারি যে ডিজিজেস, এইগুলোর পরিপূর্ণ চিকিৎসা এখানে করার মতো কোনো অ্যাডভান্স সেন্টার নাই। এই জন্যে আপনারা জানেন যে তার পরিবারের পক্ষ থেকে বাইরে নিয়ে যাওয়ার জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে এমন একটা দেশে আমরা বাস করি যে একটা সাবেক প্রধানমন্ত্রী, সাধারণ মানুষের তো চিকিৎসার পাওয়ার অধিকার আছে, তো তার এই অধিকারটাকেও এই সরকার স্বীকার করেনি, তারা তাকে বাইরে যাওয়ার কোনো অনুমতি দেয়নি। আমরা আবার বলছি, এবং উনি বলেছেন যে শি নিডস অ্যাডভান্স ট্রিটমেন্ট ইন অ্যাডভান্স সেন্টার, এটা খুবই প্রয়োজন, এবং তার জন্য আপনার আইনগত কোনো বাধা আছে বলে আমরা মনে করি না, কারণ শি ইজ এন্টাইটেলড টু বেইল। কেন বেল পাবেন না উনি? যে কথাটা বারবার করে আমরা বলছি যে বেল তো আপনার প্রাপ্য, এটা ওর অধিকার, তার, এটা আপনার কোনো দয়া নয়। কারণ এই ধরনের মামলাতে যদি, যেটা একটা মিথ্যা মামলা, তারপরেও এই মামলায় জামিন পাওয়াটা তার একটা অধিকার। শতকরা 100% আপনার সরকারের উপরে তৈরি করবে, কিন্তু তিনি তো এখনো আন্ডার দ্য কাস্টাডি অফ দি গভর্নমেন্ট, আপনার জেলের মধ্যে আছেন, তো স্থগিত করছে সাময়িকভাবে বলা হচ্ছে। এটা দায়িত্বটা এড়ানোর চেষ্টা করলে তো লাভ হবে না। আপনারা তো তাকে স্থায়ী জামিন দেন নাই বা স্থায়ী মুক্তিও দেন নাই, 6 মাস পরপর সেটাকে আপনারা বলছেন যে আপনার স্থগিত করা হলো। স্থগিত এইভাবে করার কোনো যুক্তি নেই। হয় আপনারা পুরোপুরি মানা করে দেন, অথবা আপনারা পুরোপুরি নিয়ে আসেন, মুক্ত করে দেন। এবং তার যে অবস্থা, শারীরিক অবস্থা, এটা সরকারেরই উচিত অবিলম্বে তাকে বিদেশে যাওয়ার সুযোগ দেওয়ার ব্যবস্থা করা উচিত। আমি একটা সামান্য একটা বিষয় ক্লিয়ার করে দেয়, সারা দেশবাসী নেতা কর্মীরা সবাই উদ্বিগ্ন যে ম্যাডামের সর্বশেষ অবস্থা কি জানার জন্য। আপনি বলছেন যে বায়োপসি পরীক্ষা হচ্ছে, পরীক্ষার রেজাল্টটা কি আমাদেরকে কি ওটা রেজাল্ট আসলে জানতে পারবেন? রেজাল্টটা আসুক। বায়োপসির রেজাল্টটা পেতে না সায়েন্টিফিক্যালি 72 আওয়ার্স প্লাস, এবং কোনো ক্ষেত্রে 15 দিন থেকে 21 দিন সময় লাগে। এই যে জেনেটিক স্টাডি বললাম, জেনেটিক স্টাডিতে 15 দিন থেকে 21 দিন সময় লাগে আমেরিকার মতো জায়গায়। সো ইউ নিড টু সেন্ড ইট। তার পরবর্তীতে কাজে আপনাকে আজকেই বলা যাবে না যে এই মুহূর্তে যে নেচার অফ অরিজিন বা নেচার অফ মানে টিস্যু অরিজিন বলা যাবে না। কাজেই বায়োপসি হয়েছে, বায়োপসির রেজাল্টের অপেক্ষা করতে হবে। ভুল কথা, এটা দুঃখজনক ভাবে আমি অত্যন্ত দুঃখজনক কথা বারবার বলে আসছে আর কি। এত দায়িত্ব জ্ঞানহীন মিডিয়া কেন হবে ভাই? হোয়াই? দে মাস্ট কনফার্ম। জিজ্ঞেস করতে হবে, যারা কাজ করছেন, যারা আছেন, আমাদেরকে জিজ্ঞেস করবে, ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করবে। আরে একটা বলে দিলেই হয়ে গেল, এটা ঠিক না। এই ধরনের আপনার এই যে এটাকে কি বলেন আপনাদের ভাষা আছে কিছু, হ্যাঁ, হলুদ না, এটা হলুদ না, ঠিক হাইপার জার্নালিজম, আই শুড রাদার সে। I agree, I fully agree with you, এটাতে আমি ডিসএগ্রি করি না, কিন্তু আমি আপনাকে বলি আমি সেটাও আপনার সঙ্গে একমত, কিন্তু সমস্যাটা হয় এখানে যে আপনার এগুলো বলতে গিয়ে তিলকে তাল করে ফেলা হয়। আমরা সেই কারণে আপনার অ্যাভয়েড করার চেষ্টা করেছি যে যতটা কম বলা যায়, সেই কারণে। আর যখন দরকার হয়েছে আমরা নিজেরাই এসেছি আপনাদের কাছে। বিদেশি চিকিৎসা প্রয়োজন, সঙ্গে সরকার যখন পরিবারের তরফ থেকে আবেদন করা হচ্ছে, সরকার বলছে আদালতের মাধ্যমে সেটা সুরাহা করতে হবে। এই কথা সঠিক নয় তো। তারা যে যুক্তিটা দিয়েছেন একেবারেই আপনার যুক্তিহীন একটা কথা, মানুষকে বিভ্রান্ত করার কথা। ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ গভর্নমেন্ট, তারা দেবেন এটা। আমার একটা সেটা হলো যে ঠিক আজকের পরিস্থিতিতে আপনি বলেছেন যে এখন যথেষ্ট বিপদমুক্ত, কিন্তু তার অ্যাডভান্স ট্রিটমেন্টের জন্য উনি বিপদমুক্ত। আমি আপনাকে যেটা বলছি, আমি অথরিটি নিয়ে বলছি, পুরোটা আপনি আরেকটু ভালো করে বলবেন যে আজকের প্রেক্ষাপটে তিনি বিপদমুক্ত, কিন্তু তার বিদেশে যাওয়াটা প্রয়োজন কেন? আগে থেকেই বলছি, আমি আপনাকে বলি, আপনারা তো ফলো করেন না। আমরা তো আজকের বহু আগে থেকেই বলছি, যতগুলো ডিজিজ তার আছে, আপনার যে কিডনি, হার্ট, তারপরে আর্থারাইটিস, লিভার,
এই সবগুলো মিলিয়ে তার যে প্রয়োজনটা মাল্টি ডিসিপ্লিন ডিজিজের যে চিকিৎসা প্রয়োজন, এটা আমাদের দেশে ডাক্তার সাহেবরাই বলছেন যে আমাদের সেই যন্ত্রপাতি নেই, সেই ব্যবস্থাও নেই। সুতরাং এটা অ্যাডভান্স সেন্টারে গিয়ে ট্রিটমেন্টটা নেওয়া দরকার। বারবার উনি বলে আসছেন, এটা আমরা বলে এসছি, এটা ওনারাও বলেছেন, আমরাও বলেছি। আর কিছু? থ্যাংক ইউ। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুলশানে ব্রিফ করছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। আমরা সরাসরি ছিলাম সেখানে। স্প্যানিশ শিল্পী পাবলো পিকাসোর হাতে আঁকা 11টি শিল্পকর্ম বিক্রি হলো 11 কোটি মার্কিন ডলারে। স্থানীয় সময় শনিবার সকালে লাস ভেগাসের একটি হোটেল থেকে শিল্পকর্মগুলো বিক্রি হয়। এদের মধ্যে 9টি পেইন্টিং ও 3টি সিরামিকের শিল্পকর্ম ছিল, যেগুলো 2 দশক ধরে হোটেলে সাজানো ছিল। শিল্পকর্মগুলো কিনেছেন মজিয়ার রিসোর্ট নামের একটি প্রতিষ্ঠান। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।